আমরাও না চাইলেও আমাদের বাধ্য হতে হয়েছে খানিকটা এসএফআই এর সঙ্গ দিতে। এটা ঠিক যে উত্তরবঙ্গের যা রিসোর্স, উত্তরবঙ্গের যা পরিসর, সেক্ষেত্রে উত্তরবঙ্গ ডেভেলপমেন্টে অনেক পিছিয়ে ছিল একটা সময়। যে মুখপাত্রের বিষয়টা শুধুমাত্র এই কলকাতা কেন্দ্রিক না করে এটাকে ছড়িয়ে দেওয়া উচিত। আর ওখানে যে রাজচক্র যেটা ঘোরাতে হয় সেটা তো একটা মূল বিষয়, কিন্তু সেই রাজচক্র তৈরি করে একটা মুসলমান পরিবার, আলতাফ মিয়াদের পরিবার। এবং এখনো উত্তরবঙ্গে শুধু নয়, গোটা বাংলায় আমরা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন সব থেকে বেশি গাড়ি চালাই। অনেকেই চেষ্টা করেছে আমাদের গাড়ি ঘোড়াকে বন্ধ করে দেওয়ার, কিন্তু সাধারণ মানুষের ক্রাই যে না, এনবিএসটিসির গাড়ি এই রুটে চালাতেই হবে। তো আমরা প্রায় দিনে শিলিগুড়ি দার্জিলিং রুটে 42টা ট্রিপ দিই, এবং আমাদের রেভিনিউ অনেক বেশি কালেকশন হয়, প্রায় পার মান্থ 15 করোড় আমরা রেভিনিউ কালেকশন করি। আমি মহেন্দ্র সিং ধোনিকে বেশি পছন্দ করি এ কারণেই, মহেন্দ্র সিং ধোনির মধ্যে নিজেকে কোথাও একটা সম্পৃক্ত খুঁজে পাওয়ার চেষ্টা করি, মানে পাই আর কি। সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বেসরকারি উদ্যোগ কিন্তু ভীষণ ভীষণভাবে প্রয়োজন। নিশ্চিত প্রামাণিক। দিস ইজ স্টান্টবাজি পলিটিশিয়ান। শুভেন্দু অধিকারী অযথা বেশি কথা বলছেন ইদানিং, বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে কোচবিহারে এবার নির্বাচনে খুব ভালো ফলাফল হবে। নমস্কার, আমি সৌভিক। নমস্কার, আমি মৈনাক। আজকে আমরা কথা বলবো এক রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে। কিন্তু মজার বিষয় হলো, রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে আমরা যেমনটা বুঝে থাকি উনি ঠিক তেমনটা নয়। উনি খুব সহজ সরল, একেবারে মাটির মানুষ। অনেকটা ভারতীয় দলের সেই মহেন্দ্র সিং ধোনির মতো। জয় হোক বা পরাজয়, তিনি হাসি মুখে মাঠ ছাড়তে নারাজ। তিনি লড়াইয়ে থাকেন এবং বুঝিয়ে দেন তিনি কতটা সাংগঠনিক। আমাদের সাথে আজ রয়েছেন কুচবিহারের লড়াকু নেতা শ্রী পার্থপ্রতিম রায় মহাশয়। নমস্কার দাদা, মগজমারিতে আপনাকে স্বাগত। আচ্ছা দাদা, রাজনৈতিক নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব বলতে আমরা যেমনটা বুঝে থাকি, বেশ পাজামা পাঞ্জাবি পরবে, সাদা একটা হাফ জ্যাকেট, হ্যাঁ, মানে একটা অরা, অনেক মানুষের ভিড়ে বোঝা যায় যে এই লোকটি রাজনৈতিক নেতা। আপনি তেমনটা নয়। আপনি বেশ সাধারণ মানুষের মতো প্যান্ট শার্ট পরেন, সাধারণ মানুষের সাথে মিশে থাকেন, সাইকেলে করে আপনি জনসংযোগ করেন। এটা কেন? এটা কি আপনার স্ট্র্যাটেজি, নাকি আপনি এমনটাই? দেখুন, আমার বড় হয়ে ওঠাটা একটা শিক্ষক পরিবারে। আমরা 3 পুরুষ ধরে শিক্ষকতা, আমার ঠাকুরদা শিক্ষক ছিলেন, প্রয়াত হয়েছেন। বাবা শিক্ষকতা করতেন, গত বছর প্রয়াত হয়েছে। আমি নিজে শিক্ষক, 21 বছর আমার শিক্ষকতা জীবন। তো স্বভাবতই যে পরিসরে বড় হয়ে উঠেছি, যে পরিবারে বড় হয়ে উঠেছি, পলিটিক্সের সঙ্গে সকলে কম বেশি যুক্ত ছিলেন, কিন্তু আমরা ওই গ্রাম থেকে বড় হয়ে ওঠা যে বিষয়টা রয়েছে, যে পরিবেশটা পেয়েছি, যে পরিমণ্ডলটা পেয়েছি, সেখান থেকে মনে হয়েছে খুব সিম্পল লাইফ লিড করাটাই আমাদের ব্রত হওয়া দরকার। এবং বাবাকে দেখেছি কখনো পাজামা পাঞ্জাবি তিনি পরতেন, একদম সহজ সরল যেটা ব্যাপার। ঠাকুরদাকে দেখেছি ধুতি পাঞ্জাবির বাইরে কখনো কিছু পরেননি। আর আমরা একটু এই জেনারেশনের ছেলে মেয়ে বলে আমরা প্যান্ট শার্ট পরছি, কিন্তু সেটা নেতা হয়েছি বলে সেই জায়গাটার থেকে বড় আমার শিক্ষকতা যে অ্যাপিয়ারেন্স বা শিক্ষকতা যে পরিমণ্ডলটা, সেটা আমাকে বেশি করে ভাবায়। আমি দিন শেষে ভাবি নিজে আমি একজন শিক্ষক, এটাই আমি পরিচয় দিতে সব থেকে বেশি কমফোর্ট ফিল করি। এবং সেই জায়গা থেকে নেতা হতে গেলেই সেই কেতাদুরস্ত পাজামা পাঞ্জাবি কুর্তা পরতে হবে, এটা আমি কখনো ভাবিনি আর ভাবতেও চাই না। ছোটবেলা থেকে মানে আপনার যে যাত্রাপথটা, এবং তার সাথে দুটো জিনিস এখন লক্ষ্য করা যায়। মানে একাধারে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং তার পাশাপাশি রিসেন্ট কিছুদিন আগেই আমি দেখছিলাম যে মাঠে দাঁড়িয়ে আপনি খেলছিলেন। ঠিক আছে, খেলা এবং রাজনীতি এই দুটো কিভাবে এলো জীবনে? না, খেলা আমি ধুমপুর হাই স্কুল ছাত্র, মানে কোচবিহার জেলার একটা প্রান্তিক গ্রাম ধুমপুর, সেখানে সেই হাই স্কুলে আমি পড়াশোনা করতাম। তারপরে জেনকিন্সে পড়েছি, তারপরে কলেজ ইউনিভার্সিটি।
তো আমার মাঠে খানিকটা বড় হওয়া, সেই সময় আমরা খো খো খেলতাম, কাবাডি খেলতাম, ক্রিকেট ফুটবল খেলতাম। আমি স্টেট লেভেল সাঁতারেও অংশগ্রহণ করেছি। তো খেলার একটা পরিমণ্ডল বেশ রয়েছে। আমার কাকারাকে দেখতাম যে সকালবেলা ঘুম পড়ে উঠে তারা দৌড়তো, আমরাও তাদের সঙ্গে দৌড়তাম। তো তারা সবাই ডিফেন্সে চাকরি অনেকে করেছে। তো আমাদের গ্রাম জুড়ে এই একটা পরিবেশ ছিল। তো ছোটবেলা থেকে দেখতাম দাদারা কাকারা সবাই মাঠে খেলছে, দৌড়চ্ছে, আমরাও সেটা তাদের সঙ্গে করতাম। তো তারপরে মধ্যিখানে খানিকটা বন্ধ হয়ে গিয়েছে। আবার আমাদের ওই স্কুলের জেনকিন্স স্কুল, যে স্কুলে আমি 11-12 পড়েছি, সেই স্কুলটা অনেক পুরনো এবং খুব পরিচিত একটা স্কুল। সেই স্কুলের অ্যালুমনি অ্যাসোসিয়েশন হয়। তো আমরা সেখানে ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট বছরে দুটো করি এবং নিজেদের বন্ধুরা মিলে টিম করে খেলা হয়। তো সেটা করতে গিয়ে প্র্যাকটিসটাও জরুরি। এই পুজোর পর থেকে আমাদের পুরোদমে প্র্যাকটিস শুরু হবে ক্রিকেট। তো আমরা সেই সময় মাঠে থাকি এবং খেলার পরিসরটা শুধু জেনকিন্স স্কুলে সীমাবদ্ধ না রেখে পরবর্তীতে আমরা বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে শুরু করি। তো এই খেলাটাকে চালিয়ে যেতে খুব ভালো লাগে। তো সেখান থেকেই মানে এই খেলার প্রতি ভালোবাসা। এবং আমি খেলার প্রশাসক হিসেবেও বেশ কিছুদিন কাজ করেছি জেলায়। আমাদের ডিস্ট্রিক্ট স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন, এখন যেটা ডিসিএস হয়েছে, তার আমি দীর্ঘদিন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলাম। ডিএস এর সঙ্গে জড়িয়ে রয়েছে। সবটা মিলে এই খেলার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক আছে। বাহ! আপনি মানে কোন খেলা দেখতে পছন্দ করেন? ক্রিকেট, ফুটবল? ক্রিকেট তো অবশ্যই, ফুটবল দেখি, ক্রিকেট দেখি। এছাড়া বিভিন্ন খেলা দেখতে ভালো লাগে এবং আচ্ছা, খেলতেও আচ্ছা। ভালো লাগে। তবে ক্রিকেট, ফুটবল আর গ্রামীণ পরিবেশে বড় হচ্ছে, সেখানে হাডুডু, কাবাডি, খো-খো এই খেলাগুলো খেলতেও ভীষণ আচ্ছা, পছন্দ আচ্ছা। করি। মানে ওভারঅল মানে স্পোর্টস এর সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত এবং এটা ভালো লাগে ভালো। আপনার। আচ্ছা, মানে আপনাকে যদি বলি বিরাট কোহলি না মহেন্দ্র সিং ধোনি? আমি কি বলবেন? মহেন্দ্র সিং ধোনিকে বেশি পছন্দ করি। এ কারণেই, মহেন্দ্র সিং ধোনির মধ্যে নিজেকে কোথাও একটা সম্পৃক্ত খুঁজে পাওয়ার চেষ্টা করি, মানে পাই আর কি। এবং ব্যক্তিগতভাবে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছিল। এ দেখাটা অদ্ভুতভাবে। একবার দেখা হয়েছিল, আমি দিল্লিতে তখন এমপি ফিরছিলাম, দিল্লি এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জে বসে রয়েছি। হঠাৎ করে আমার পাশে একজন এসে বসলো। তো আমি প্রথমটা দেখিনি, আমি ম্যাগাজিন পড়ছিলাম। তো আমার সঙ্গে যে ছেলেটি ছিল সে বলল, আমাকে খোঁচাচ্ছিল যে দেখো তোমার পাশে কে। আমি ফিরেই দেখি মহেন্দ্র সিং ধোনি। তারপর আলাপ হলো, খানিকটা গল্প হলো এবং এত ডাউন টু আর্থ একজন মানুষ, এটা ভেবে আরো বেশি ভালো লেগেছে যে যাকে খেলায় দেখতে অভ্যস্ত সেই মানুষটাকে পাশে দেখে এবং তার যেই সহজ সরল একটা যে বিষয় রয়েছে, সেটা কিন্তু ভীষণভাবে মানুষ হিসেবে আমাকে আকৃষ্ট করেছে। মানে আমি যখন শুরুতে আপনার ইন্ট্রো দিচ্ছিলাম, সেই সময় কিন্তু আমি এটা জানিনি, রিসার্চ করিনি যে আপনি মহেন্দ্র সিং ধোনির ফ্যান বা দেখা হয়েছে। আপনার শরীরী ভাষার মধ্যে কিন্তু মহেন্দ্র সিং ধোনির যে শরীরী ভাষা, সেটাও কোথাও মিল একটা পাওয়া যায়। আপনি যেভাবে নিজেকে, এই রাজনীতি মানেই আমরা ভাবি যে সবসময় একটা ব্যাপার থাকবে, কিন্তু সেটা নয়। আপনার মুখে সবসময় হাসি এবং এই শান্ত ভাবটা, এটা কিভাবে মানে এলো কিভাবে? সেটা আমি ঠিক নিজে এক্সপ্রেস করতে পারবো না, এক্সপ্লেন করতে পারবো না। কিন্তু আমি বিশ্বাস করি যে যে কোনো বিষয়কেই আমাদের একসেপ্ট করতে হবে। সেটা ভালো হোক, সেটা মন্দ হোক, সেটা খারাপ সময় আসুক, সেটা ভালো সময় আসুক, যেভাবেই আসবে সেটাকে সেভাবেই গ্রহণ করা এবং হাসি মুখেই গ্রহণ করা। সেটাকে নিয়ে অযথা ভেবে অনেক বেশি হাউতাশ করা, এটার কোনো মানে হয় না। আহ, জীবনটা চলতে থাকবে, একটা ডাইনামিক প্রসেস। আজ ভালো আছে, কাল খারাপ হবে, আবার আগামী দিন হয়তো ভালো আসবে। এই যে আশাটা, এটাই বেঁচে থাকার রসদ। এবং সেভাবেই নিজেকে, আমরা ছোটবেলা থেকে আমি নিজেকেই গ্রুমিং করেছি যে যেইভাবেই যেটা আসুক সেটাকে আমি অ্যাকসেপ্ট করব এবং সেখান থেকে চ্যালেঞ্জটা নিয়ে আগামী দিনের জন্য তৈরি হব। বাহ! আচ্ছা, আপনার মানে রাজনীতির শুরুটা কিভাবে? রাজনীতির শুরুটা ছোটবেলায় ঠাকুরদা রাজনীতি করতেন, এই একদম আঞ্চলিক স্তরে। বাবাকেও দেখেছি, বাবা শিক্ষকতা করতেন, শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং আমাদের বাড়ি বরাবর কংগ্রেস ঘরানার বাড়ি।
তো তাদের সঙ্গে আমিও ছোটবেলা থেকে ওই বুথ কেন্দ্রে যে ক্যাম্পগুলো হয় দলের, সেখানে বসতাম ঠাকুরদার হাত ধরে, কখনো বাবার সঙ্গে। কিন্তু আমি অ্যাক্টিভ পলিটিক্স করি কিন্তু 2005-এর পর থেকে। 2005-এ আমি প্রথম মুর্শিদাবাদে চাকরি পাই, তারপর 2007-এ ফিরে যাই। তো সাথে ফিরে যাওয়াটা কোচবিহার, এবং তখন গিয়ে একদম দারুণভাবে পলিটিক্সে জড়িয়ে পড়ি, এবং সেই জড়িয়ে পড়াটা তারপর তো ধীরে ধীরে এই অগ্রসর। মানে ছাত্র রাজনীতি দিয়ে শুরু, তারপর যুবর জেলা সভাপতি। আমি ছাত্র রাজনীতিটা একটু অন্য ধরনের বিষয় রয়েছে। আমরা সে সময় কলেজে আমরা তৃণমূল ছাত্র পরিষদ করতাম, কিন্তু সে সময় এসএফআই এর দাপট আমাদের অনেক সমস্যা হয়েছিল। কলেজ ইউনিভার্সিটি লেভেলে গিয়ে সেখানে বামপন্থী রাজনীতি বাইরে অন্য কোনো রাজনীতি করার পরিসর ছিল না। একঘেয়েমি এসএফআই ওরিয়েন্টেড সেখানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। একটা এগেনস্ট দল ছিল, সেটা হলো কেএসও, কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন। এবং রাজবংশী সমাজের কেউ কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন করবে, তার মানে তার পরক্ষণে তাকে কে হলো তকমা দেওয়া এক্সট্রিমিস্ট গ্রুপের সঙ্গে। তো কেরিয়ারও এইভাবে অনেকের ধ্বংস হয়েছে। আমরাও না চাইলেও আমাদের বাধ্য হতে হয়েছে খানিকটা এসএফআই এর সঙ্গ দিতে, না হলে আমরা কেএসওতে জড়িয়ে পড়া মানে আমাদের ভবিষ্যতে কে হলো এক্সট্রিমিস্ট গ্রুপের সঙ্গে আমাদেরকে জড়িয়ে দিয়ে বিভিন্নভাবে লাঞ্ছনা করা, কেরিয়ারকে নষ্ট করা, এই ধরনের একটা বিষয় ছিল। তো আমরা সেই জায়গাটা এড়ানোর জন্যই মানে আলটিমেটাম, আর আমরা ভীষণ পপুলার ছিলাম ক্যাম্পাসে, অলিখিতভাবেই আমরাই নেতৃত্ব দিতাম। মানে সেটা ছাত্রছাত্রীরা নিজেরাই আমাদেরকে চাইতো যে এরাই নেতৃত্ব দিক, কিন্তু পলিটিক্স এর সঙ্গে সেভাবে জড়াতে চাইনি এসএফআই এর সঙ্গে, কিন্তু তবু আমাদের খানিকটা সেখানে করতে হয়েছে। রবীন্দ্রনাথ ঘোষ আপনার রাজনৈতিক গুরু, এটা অনেক ক্ষেত্রে মানে প্রচার একটা পায় বা কুচবিহার জেলার মানুষরা বলে। এমনকি এটাও একটা প্রচলন কথা রয়েছে যে কাকা ভাস্তা জুটি একসময় কুচবিহারের তৃণমূলকে শক্ত ঘাঁটি পরিণত করার পেছনে কাকা ভাস্তা জুটির অবদান একটা বিরাট। এই বিষয়ে দেখুন, এটা অস্বীকার করবার জায়গা নেই। আমার ফ্যামিলিতে বাবা ঠাকুরদারা রাজনীতি করতেন, কিন্তু তারা বড় পরিসরে রাজনীতি করতেন না। সেক্ষেত্রে আমার পলিটিক্যাল কেরিয়ারের উত্থানের পেছনে যার অবদান সব থেকে বেশি, সেই মানুষটির নাম রবীন্দ্রনাথ ঘোষ। এবং রবিবাবু আমাকে যেভাবে সাপোর্ট করেছে আমার পলিটিক্যাল কেরিয়ার গড়তে, তিনি যে আমাকে পরিসরটা দিয়েছে, এটা অস্বীকার করলে মানে নিজেকেই অস্বীকার করা হবে। আবার সেই রবিবাবুর সঙ্গে আমার দীর্ঘ লড়াই হয়েছে, তো আবার আমরা একসঙ্গে কাজ করছি। তো রবিবাবুর অবদান আমার রাজনীতির জীবনে সব থেকে বেশি, এটা আমি নির্দ্বিধায় বলি। এবং এই লড়াই যে হয়েছে এবং এর মাঝে কুচবিহারবাসী অনেকেই যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক, তাদেরও অনেকটা মানে দুভাগে ভাগ হয়ে যাওয়া, এবং তার মাঝে প্রচুর নেতৃত্ব উঠে এসছে। ঠিক আছে, কোথাও গিয়ে একটা পার্টিশনের মতন তৈরি হয়েছে, কিন্তু আবার পুনরায় আপনাদের যে মিলন বা আপনাদের এক ফ্রেমে দেখা, সেটাও কুচবিহারবাসীকে কিন্তু অনেক বেশি আনন্দ এবং একটা উচ্ছ্বাস দিয়েছে। আগামীতে এই জুটি কিভাবে এগিয়ে যাবে? এই মুহূর্তে রবিবাবুর সঙ্গে আমার যে অ্যাটাচমেন্টটা অনেক বেশি ইমোশনাল অ্যাটাচমেন্ট। অর্থাৎ রবিবাবু আমার বাবার বন্ধু ছিলেন। রবিবাবু আমার বাবার এই 11 মাস আগে মারা গিয়েছেন। তো সেই সময় রবিবাবু আমার বাড়িতে আসেন, এবং আমিও কোথাও ফিল করি যে আমি পিতৃহারা হয়েছি, আমার পিতৃসম একজন মানুষের ভীষণ প্রয়োজন। তো রবিবাবু বরাবর সেই জায়গাটা আমার রাজনৈতিকভাবে ফিল আপ করেছিলেন। তারপরে দীর্ঘ লড়াইও হয়েছে, এটা অস্বীকার আমি করি না। কিন্তু সেই যে মুহূর্তটা বাবার মারা যাওয়ার পর তিনি আসলেন, আমরা একসঙ্গে বসে কথা বললাম, আমি কোথাও খুব ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছি সেই সময়। এবং সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছি যে রাজনীতি যা হোক না কেন, রাজনীতির কোথায় যাবে, কোথায় আমরা পৌঁছবো, সেটা আলাদা বিষয়, কিন্তু এই পিতৃসম মানুষটা আমার পাশে থাকলে আমি অনেক বেশি মানসিকভাবে মানে তৃপ্তি পাবো, এবং আমার চলার পথও হয়তো অনেক সুগম হবে। বাবার যে একটা বড় জায়গা, সেই জায়গাটার তো একটা গ্যাপ সৃষ্টি হলো, তো ওনার কাছে হয়তো বাবার সেই
বিষয়গুলোকে কিছুটা হলেও আমি পেতে পারি। তো সেই জায়গা থেকে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজীবন অন্ততপক্ষে রবিবাবু যতদিন আছেন ওনার সঙ্গে আমার আর তিক্ততা হওয়ার কোনো জায়গা থাকবে না। আচ্ছা দাদা, উত্তরবঙ্গে তো এতগুলো জেলা আছে, এবার তার মধ্যে কোচবিহারে রাজনৈতিক নেতা এত বেশি কেন? এটাকে কি বলবে? কোচবিহার, দেখুন এটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। একসময় কোচবিহার একটা স্বাধীন রাজ্য ছিল 1950 অব্দি। আমাদের দেশ 1947-এ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ মার্জার এগ্রিমেন্ট ভারত বর্ষের সঙ্গে সংযুক্ত হলো 1949-এ, এবং 1950-র 1 জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে কোচবিহার পথ চলতে শুরু করে। এবং কোচবিহারের মহারাজারা তাদের যে বীরত্ব, যে বীরগাথা, তাদের যে সাম্রাজ্য, সেটার পরিধি অসম, লোয়ার অসম টু গৌড়বঙ্গ এই পর্যন্ত বিস্তৃত ছিল। তো স্বাভাবিকভাবে সেখানে কিন্তু নেতৃত্ব দান বা এ ধরনের কর্মকাণ্ডের ইতিহাস অনেক বেশি সমৃদ্ধ। সেই ধারাবাহিকতাটা বলতে পারেন যে একটা জেনেটিক্যাল বা একটা ভৌগোলিক অ্যাসপেক্টসে কোচবিহার অনেক বেশি পলিটিক্যালি ম্যাচিওরড জায়গা, এবং সেখানে অনেক লিডারশিপ পরবর্তী সময় উঠে এসেছে, যারা একদম উত্তরবঙ্গের প্রান্তিক জেলা হলেও তারা কিন্তু কলকাতারও সমীহ আদায় করেছে, বা বঙ্গ রাজনীতির পরিসরে তারা অনেক বড় জায়গায় পৌঁছেছে। আমরা যেমন বলতে পারি ফজলে হক একসময় ছিলেন, কমলকান্তি গুহ ছিলেন, সন্তোষ রায় ছিলেন, অমর রায় প্রধান ছিলেন, এবং পরবর্তী জেনারেশনে আপনার আরো রাজনীতি এরকম নেতা। এবং ওখানে সোকল্ড পলিটিক্সের বাইরেও অনেক রকম রাজনৈতিক সামাজিক আন্দোলনের প্রেক্ষাপট আছে। সেই খাদ্য আন্দোলনের পরিসর, তেভাগা আন্দোলনের পরিসর, গ্রেটার মুভমেন্ট, কামতাপুরী মুভমেন্ট, এই মুভমেন্টগুলো কিন্তু গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছিল, গোটা ভারতবর্ষের পরিসরেও আলোচিত এই আন্দোলনগুলো। সেই কোচবিহার থেকে সেই জায়গাগুলো কিন্তু নেতৃত্ব দিয়েছিল। তো স্বাভাবিকভাবে এই বিষয়গুলো সেখানে হয়েছে। আপনি বললেন যে কোচবিহার আগে পৃথক রাজ্য ছিল। এবার আমরা মানে এই সমতলে থেকে মাঝে মাঝেই খবর পাচ্ছি যে মানে কখনো কোচবিহার, কখনো উত্তরবঙ্গ, তারা পৃথক রাজ্যের দাবি তুলছে। আপনাদের ওখানকার অনন্ত মহারাজ, উনি পৃথক কোচবিহার রাজ্যের দাবি তুলছে। তো এটাকে আপনি কি চোখে দেখছেন? এটার দুটো আসপেক্টস আছে। একটা আসপেক্টস হলো এটা ঠিক যে উত্তরবঙ্গের যা রিসোর্স, উত্তরবঙ্গের যা পরিসর, সেক্ষেত্রে উত্তরবঙ্গ ডেভেলপমেন্টে অনেক পিছিয়ে ছিল একটা সময়। এবং এই যে পিছিয়ে থাকা, এই যে অপ্রেশন, এই যে দাবিয়ে রাখার একটা প্রচেষ্টা, সেটা কিন্তু মানুষকে আন্দোলনমুখী করেছিল, এবং এই ধরনের সেপারেট মুভমেন্ট করবার ক্ষেত্রে তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। সেই পরিসরটার জায়গায় কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টা উপলব্ধি করেছেন বলেই তিনি অনেক কাজ করবার প্রচেষ্টা জারি করেছেন। যেমন ধরুন, আজকে উত্তরকন্যা একটা সেপারেট সেক্রেটারিয়েট ওখানে তৈরি হয়েছে। ওখানকার মানুষ বলছে আমাদের নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে, সেগুলোকে কেন দেখা হচ্ছে না? সেগুলো অবহেলিত ছিল, অপ্রেসড ছিল। তো সেই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। আজকে রাজবংশী কামতাপুরী ভাষাকে গভর্নমেন্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে। আজকে হাইকোর্টের সার্কিট বেঞ্চ ওখানে গঠন হচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এই আন্দোলনগুলোকে অনেকটা চাপা দিতে সমর্থ হয়েছে। কিন্তু একটা সময় এই জায়গাগুলো একদম ছিল না। রাজবংশী কামতাপুরী ভাষা কেউ বলতে চেষ্টা করলে তাকে এক্সট্রিমিস্ট বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, এই ধরনের সংস্কৃতি নিয়ে কর্মকাণ্ড করলে তাকে বিচ্ছিন্নতাবাদী তকমা দেওয়া, তাদেরকে অন্যভাবে বাঁকা চোখে দেখা, বা ওখানকার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক আপোষ করা হয়েছে। ডেভেলপমেন্ট সেই অর্থে সেখানকার নদী নালা, সেখানকার বন জঙ্গল, সেখানকার চা বাগিচা, এগুলোকে চরমভাবে অবহেলা করা হয়েছে। এবং সেখান থেকে কিন্তু কেউ কি আন্দোলনগুলো, মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে একটা সেপারেট আন্দোলন করার চেষ্টা করেছে এবং আলাদা রাজ্যের ডিমান্ড করেছিল। এই ডিমান্ড কিন্তু আজকের নয়, দীর্ঘ বছরের। তো স্বাভাবিকভাবে
সেটা একটা ধারাবাহিকতা চলছে, কিন্তু এই মুহূর্তে খানিকটা হলেও সেই বিষয়গুলো মিনিমাইজ হয়েছে একমাত্র ডেভেলপমেন্টের জন্য এবং সামাজিক সাংস্কৃতিক এই পরিসরগুলোকে অগ্রাধিকার দেওয়ার জন্য এই ঘটনাগুলো ঘটছে। তারপরেও কিছু কিছু বিষয় জাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিছুটা রাজনৈতিক ডিভিডেন্ড পেতে কেউ কেউ করবার চেষ্টা করছে, এই জন্য এখন এই আন্দোলনগুলো আবার অন্য আঙ্গিকে দেখা যাচ্ছে। এবং এটা তো সত্যি কথা। এবং মানে এই যে এতদিন পর একটা দলের মুখপাত্র হিসেবে উত্তরবঙ্গের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনি জায়গা পেয়েছেন। এর আগে সেভাবে উত্তরবঙ্গের কোনো নেতাদের কিন্তু সেটা যেই দলেরই হোক বা যে সরকারের আমলেই হোক সেভাবে সামনে আনা হয়নি। এই বিষয়টা নিয়ে আপনার না, এটা প্রয়োজন। বিভিন্ন জেলা থেকে এ ধরনের রিপ্রেজেন্টেটিভ প্রয়োজন, বা বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের মানুষজনকেই আমি মনে করি সব দলেরই উচিত এ ধরনের স্পোক্স পার্সন করা। কারণ আমরা চ্যানেলে চ্যানেলে বিভিন্ন ধরনের যে আলোচনার পরিসরগুলো শুনি, তাতে দেখি এই কলকাতা ওরিয়েন্টেড বা বেশ কিছু অঞ্চলের ওরিয়েন্টেড আলোচনাগুলোই সীমাবদ্ধ থাকছে। কিন্তু এ ধরনের বহু ঘটনা জেলায় বা বিভিন্ন অঞ্চলে হয়েছে, সেগুলো তুলে ধরার মতো বা জানারও সীমাবদ্ধতার জন্য এগুলো আলোচনা কখনো হয়নি। তো স্বাভাবিকভাবে আমরা যখন মুখপাত্র হিসেবে আলোচনায় বসি, যখন বিভিন্ন ঘটনার উল্লেখ করতে হয়, আমরা আমাদের কোচবিহার কেন্দ্রিক বা উত্তরবঙ্গ কেন্দ্রিক বিষয়গুলোকে আমরা হাইলাইট করবার চেষ্টা করি এবং মানুষও জানতে পারে যে এ ধরনের ঘটনা ওখানেও ঘটেছে। তো স্বাভাবিকভাবে এই বিষয়টা গুরুত্ব দেওয়া সব রাজনৈতিক দলগুলোরই উচিত, যে মুখপাত্রের বিষয়টা শুধুমাত্র এই কলকাতা কেন্দ্রিক না করে এটাকে ছড়িয়ে দেওয়া উচিত। তাতে করে দলেরও যেমন ভালো হবে, অনেক বিষয় সামনে উঠে আসবে যেটা মানুষ অবগত হতে সমর্থ হবে। রাসমেলার স্মৃতি কেমন আপনার? দেখুন, রাসমেলা প্রায় 212 বছরের পুরনো রাসমেলা। আমরা তো বলি যে উত্তর পূর্ব ভারতের সব থেকে বড় মেলা রাসমেলা। রাসমেলার বিবর্তন হয়েছে। একটা সময় আমি ছোটবেলায় দেখেছি গরুর গাড়ি, মহিষের গাড়িতে করে রাসমেলা আসতো, এখন সবাই 4 হুইলারে আসে। কিন্তু রাসমেলার যে বেসিক ব্যাপারগুলো সেগুলো কিন্তু অনেকটা একই রকম আছে। সেই ছোটবেলায় রাসমেলা গেলেই আমরা টমটম গাড়ি কিনতাম, আমরা সার্কাস দেখতাম, মদনমোহন বাড়িতে যাত্রা দেখা, এই যে বিষয়গুলো সেগুলো এখনো রয়েছে, কিন্তু এর পরিসরটা অনেক অন্যরকম হয়েছে। তো রাসমেলা নিয়ে আমরা যারা কোচবিহারের মানুষ তাদের তো একটা নস্টালজিক বিষয় আছে, এবং রাসমেলার সঙ্গে যে সম্প্রীতির একটা আবহ, সেটা কিন্তু অনেক বড় বিষয়। তুমি হয়তো জানো, অনেকেই জানে না, যে রাসমেলা মদনমোহন ঠাকুর অর্থাৎ শ্রীকৃষ্ণকে নিয়ে মেলা, কিন্তু ওখানে রাধাবিহীন শ্রীকৃষ্ণ থাকে। এটা অদ্বৈতবাদ, আমাদের শঙ্করদেব অসমের, তার একটা প্রভাব ওখানে পড়েছে। আর ওখানে যে রাসচক্র যেটা ঘোরাতে হয় সেটা তো একটা মূল বিষয়, কিন্তু সেই রাসচক্র তৈরি করে একটা মুসলমান পরিবার, আলতাফ মিয়াদের পরিবার। হিন্দুদের মেলা, কিন্তু মূল রাসচক্র সেটা তৈরি করছে একটা মুসলিম ফ্যামিলি এবং বংশ পরম্পরায় রাজামূল থেকে। এবং সেটা যদি ঘোরানোর স্টাইলটা দেখা যায়, যে বৌদ্ধ গুম্ফায় গিয়ে আমরা যেরকম ভাবে ঘোরাই সেই রকম ঘোরানো, অর্থাৎ ওই চত্বরটা, ওই রাসমেলাটা সর্বধর্মর সমন্বয়ে একটা মেলা, যেটা মানুষের মেলা, ধর্মীয় আবেগের উপরে উঠে কোচবিহারের মানুষের মেলা হয়েছে। এবং সেটা কিন্তু বহু বহু মানুষ দূর দূরান্ত থেকে প্রত্যেকবার আসে। আর আমরা তো ওই ছোটবেলায় সার্কাস দেখা, সেই নাগরদোলায় ওঠা, টমটম গাড়ি কেনা, বাঁশের বাঁশি কেনা, এই বিষয়গুলো আমাদেরকে এখনো টানে। এখন ছেলেকে নিয়ে সেইগুলো কেনাতে নিয়ে যাই। এই যে রাজ পরিবার, কোচবিহার জেলার যে রাজ পরিবার, তারও একটা বড় ইতিহাস রয়েছে। আমরা খুব অল্পই হয়তো বইয়ের মাধ্যমে জানতে পারি। এই নতুন জেনারেশন যারা রয়েছে তাদের তো আরো জানাটা উচিত। ঠিক আছে, সেই বিষয়ে যদি দুটো কথা। দেখুন, আমাদের কোচবিহারের রাজ ইতিহাস অনেক সমৃদ্ধ, কিন্তু দুঃখের হলো এটা ঠিক যে এই রাজ ইতিহাস
তেমনভাবে বইয়ের পাতায় বা সিলেবাসে স্থান পায়নি। ফলে আমরা অনেক ইতিহাস বিভিন্ন জায়গার রাজাদের আমলের কীর্তি পড়ি, কিন্তু আমাদের মহারাজারা সাংস্কৃতিক দিক থেকে শিক্ষা ক্ষেত্রে তাদের যে অবদান বা তাদের যে ভূমিকা, তারা যে স্থাপত্য ভাস্কর্য তৈরি করেছে, সেগুলো কিন্তু ইতিহাসের পাতায় ঠাঁই পাওয়ার মতো। সম্প্রতি যেটা হয়েছে আমাদের কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় গঠন হওয়ার পর, সেখানে রাজ আমলের ইতিহাস খানিকটা ঠাঁই পেয়েছে, কিন্তু সেটা খুব স্বল্প পরিসর। কিন্তু এই রাজ আমলকে আমাদের জানা অত্যন্ত জরুরি। মহারাজা নৃপেন্দ্রনারায়ণকে আধুনিক যুগের রূপকার বলা হয়। তার আমলে সব থেকে বেশি সমৃদ্ধ হয়েছে আমাদের কোচবিহার রাজ্য, এবং যেভাবে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থাকে এখানে নিয়ে এসেছে, ভিক্টোরিয়া কলেজ স্থাপন, যেটা এভিএনসিল কলেজ হয়েছে, বা বিভিন্ন স্কুল, জেনকিন্স স্কুল স্থাপন, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মহারাজাদের কীর্তি। এবং আমাদের মহারাজারা খেলাধুলোর ক্ষেত্রে পারদর্শী ছিল। মহারাজাদের টিম ছিল ফুটবল টিম, সেই আইএফএ শিল্ড সেই সময় যে খেলেছে, তাদের মহারাজাদের টিমের একটা বড় ভূমিকা ছিল। মহারাজা জয়দেবনারায়ণ নিজে ক্রিকেট খেলতেন, ফুটবল খেলতেন, সেই টাইগার প্রতিনিধিদের নিয়ে এসে সেই সময় কোচবিহারে তারা খেলাধুলো করেছেন, পোলো খেলতেন ভালো। এবং গায়ত্রী দেবীর কথা তো সর্বজন বিদিত। মহারানী গায়ত্রী দেবী শান্তিনিকেতনে পড়তেন, তার যে সৌন্দর্যের কথা, তার একাডেমিক যে বিষয়, সেগুলো সকলের জানা। তার রাজনৈতিক ক্যারিয়ার, তিনি আমাদের কোচবিহারের রাজকন্যা। তো কোচবিহারের ইতিহাস কিন্তু অনেক বেশি সমৃদ্ধ, এবং এই কোচবিহারকে জানা বেশি করে প্রয়োজন। তো একটা উদ্যোগ শুরু হয়েছে, এখন অনেক ছেলে মেয়ে কোচবিহারের ইতিহাস নিয়ে গবেষণা করছে, ইউনিভার্সিটিতে পাঠ্যসূচিতে আনা হয়েছে। তবে আরো নিচু লেভেলে আনবার প্রক্রিয়া করা প্রয়োজন, এই ব্যাপারে আমরাও উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, কারণ শুধুমাত্র মনে হয় যে কুচবিহারের রাজবাড়ি, ওই রাজবাড়িটাকেই এই জেনারেশনের মানুষজন গিয়ে ছবি তুলছে, ব্যাস ওটুকুই। এবার সেই ইতিহাসটা জানাটা কতটা বিস্তার রয়েছে, এবং তার পাশাপাশি রাজবংশী সম্প্রদায় এবং তাদের ভাষা, তাদের নিজস্ব যে শিল্প সংস্কৃতি, সেটারও একটা বৃহৎ ইতিহাস রয়েছে। চোরচুন্নির পালা, এগুলো, তারপর হচ্ছে মনসা গান, এগুলো রাজবংশী সম্প্রদায়ের মধ্যেই প্রচলিত। তো এই বিষয়গুলো নিয়ে আপনি? এটা নিয়ে আমার বহু কাজ আছে, আমি নিজে লোক সংস্কৃতি নিয়ে বহু কাজ করেছি। আমাদের উত্তরবঙ্গের সংস্কৃতি বলতে মূল বিষয় ভাওয়াইয়া। আর ভাওয়াইয়া সেপারেটলি তো আগে গাওয়া হতো না, আগে সাইঠল, বিশহরি, পালাটিয়া গান, চোরচুন্নির গান তুমি যেটা বললে, এগুলোর মধ্যে এই পালা গানের ভেতর ভেতর কোষা গান করা হতো, সেটাই পরবর্তীতে ভাওয়াইয়া। আজকে আব্বাস উদ্দিনের নাম সকলেই জানে, কিন্তু এরকম বহু শিল্পী আমাদের রয়েছে যারা ভাওয়াইয়াকে সমৃদ্ধ করেছে। আমরা রাজকুমার গিদালের সেই বিশ্বহারা পালা গান এখন আর দেখতে পাই না, বা ফুলতি গিদালি, তিনি মারা গিয়েছেন, তার সাইঠল গান, তিনি বঙ্গরত্ন পেয়েছেন, আমরা তাকে প্রমোট করেছি যে তিনি কি কাজ করছেন। এই যে একটা সংস্কৃতি অবলুপ্ত হয়েছে, তাকে ধরে রেখেছিল ফুলতি গিদালিরা। বা কুষাণ পালা গান, এই গানগুলো তো হারিয়ে গেছে, এগুলোকে ধরে রাখার একটা প্রয়াস তথ্য সংস্কৃতি দপ্তর কিছু কাজ করছে, আমরাও কিছু অর্গানাইজেশন গড়ে তুলেছি, সেগুলোর মধ্য দিয়ে প্রত্যেক বছর বিভিন্ন কর্মকাণ্ড করা হয়। তো এই সংস্কৃতিগুলো অনেক বেশি সমৃদ্ধ, বিভিন্ন ধরনের লোকাচার, লোকদেবতা, এই বিষয়গুলো রয়েছে। আজকে মাসান পুজো, এখানকার মানুষ অবগত নেই, কিন্তু উত্তরবঙ্গের মানুষকে মাসান দেবতার কথা বলে সব থেকে ভক্তি ভরে আগে প্রণাম করবে। তারপরে বিশ্বহরি পালা গান, সুবোচ্ছনী পূজা, বটপাকুড়ের বিয়ে দেওয়া, বটপাকুড় একসঙ্গে হলে সেটাকে বিয়ে দেওয়া, ঘটা করে বিয়ে দেওয়া হয়। তারপর বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে, হুদুম দাও ছিল, সে একদম মহিলারাই সেটা করতে পারতো, রাতের অন্ধকারে নগ্ন হয়ে তারা বৃষ্টির দেবতাকে আবাহন করত। সেই যে মানে প্রকৃতির এই যে বিষয়টা, এটা হচ্ছে কৃষিকেন্দ্রিক আমাদের সেই উপাচার, লোকাচার, সেগুলো আজ হারিয়ে গেছে। সেগুলো কিছু কিছু মানুষ সেগুলো নিয়ে গবেষণা করেছেন, বই লিখেছেন, সংরক্ষণ করেছে, কিছু ডকুমেন্টারি হচ্ছে, কিন্তু বিচ্ছিন্নভাবে। এগুলোকে অনেক বেশি সমৃদ্ধ আকারে ডকুমেন্টেশন করে আর্কাইভ করা উচিত বলে আমরা মনে করি।
তো সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, বেসরকারিভাবে আমাদেরকেও এগিয়ে আসতে হবে। আমরা কিছুটা চেষ্টা করছি, কিন্তু সবটা করা ওঠেনি। করতে হবে, সকলকে নিয়েই করতে হবে। আচ্ছা, আপনি এনবিএসটিসি চেয়ারম্যান, তাই তো বর্তমানে? হুম। তো আমরা জানি যে উত্তরবঙ্গের পরিবহন মানে বাংলায় খুব গুরুত্বপূর্ণ একটা পরিবহন ব্যবস্থা, কারণ প্রচুর মানুষ উত্তরবঙ্গে যায়। আচ্ছা, উত্তরবঙ্গের এই পরিবহন নিয়ে আপনি মানে কি ভাবছেন ভবিষ্যৎ? দেখুন, এই উত্তরবঙ্গে এনবিএসটিসি, আমি যেটা এখন চেয়ারম্যান, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট, এটাও কিন্তু আমাদের কোচবিহারের মহারাজাদের কীর্তি। মানে আচ্ছা। এটার প্রতিষ্ঠা মহারাজা জগদীপেন্দ্র 1945-এ করে। ভারতবর্ষে তখন মাত্র দুটো পরিবহন, একটা নিজামদের গণপরিবহন আর আমাদের কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট মহারাজারা চালু করেন। এবং পরবর্তীতে যখন ভারত সরকার ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয় আমাদের কোচবিহার রাজ্য, তারপরে জেলাতে পরিণত হয়। 1952-তে ভারত সরকার এই স্টেট ট্রান্সপোর্টকে অধিগ্রহণ করে, আর 1960-তে পশ্চিমবঙ্গ সরকারের একটা সংস্থায় পরিণত হয়, এবং তখন নামকরণটা পরিবর্তন হয়ে কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট থেকে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট হয়। এবং যে উদ্দেশ্য নিয়ে মহারাজারা সেই সময় করেছিলেন, যে পণ্য পরিবহন এবং মানুষের যাতায়াতের জন্য। এবং এখনো উত্তরবঙ্গে শুধু নয়, গোটা বাংলায় আমরা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন সব থেকে বেশি গাড়ি চালাই, এবং আমাদের রেভিনিউ অনেক বেশি কালেকশন হয়। প্রায় পার মান্থ 15 করোড় আমরা রেভিনিউ কালেকশন করি। 1000-এর মতো গাড়ি রাস্তায় চলাচল করে, এবং পাহাড় থেকে দীঘা সমুদ্র পর্যন্ত আমাদের এই বিস্তৃত। পাহাড়ে আমরা সম্প্রতি ডিপো করেছি, বাস টার্মিনাস করেছি। তো এরকম আমাদের প্রায় 21টি ডিপো আছে, 4টি ডিভিশন, 30টির মতো টার্মিনাস। তো গোটা নর্থ বেঙ্গল ব্যাপী তো বটেই, গোটা বাংলা জুড়ে আমাদের এই পরিষেবা চলে, এবং মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের পরিষেবা গ্রহণ করতে, এবং আমরাও এই পরিষেবা দিয়ে অনেক বেশি কমফোর্ট ফিল করি। হ্যাঁ, মানে আপনার সম্পর্কে যখন রিসার্চ করছিলাম দেখলাম যে আপনি বাস থামিয়ে কিরকম পরিবহন চলছে, যারা যাত্রী তাদেরকে জিজ্ঞাসা করছেন। হ্যাঁ, মানে আপনি খুব সিরিয়াস আর কি পরিবহনের ব্যাপারে। আমি মনে করি যে গভর্নমেন্ট যেটা দায়িত্ব দেয়, সেটা ফোকাস দেওয়াটা অত্যন্ত জরুরি। আমি চেয়ারম্যানের ভূমিকা কি, চেয়ারম্যান ইচ্ছে করলে বোর্ড মিটিং অ্যাটেন্ড করবে আর 1-2 জায়গায় যাবে, কিন্তু আমি চেষ্টা করি সময় পেলেই আমার বিভিন্ন ডিপোগুলো পরিদর্শন করা, গাড়ি ঘোড়াতে লোকজন কেমন ফিডব্যাক দিচ্ছে, আমাদের চালক বা পরিচালকদের বিহেভ কি রকম, আমরা কতটা উন্নতি করতে, নতুন নতুন কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়, কোন কোন রুটগুলো চালু করলে মানুষের উপকার হতে পারে। যেমন একদম ডুয়ার্সের আলিপুরদুয়ারের টোটো পাড়া, একটা জনজাতি টোটো গোষ্ঠী, বিলুপ্ত প্রায়। তারা একটা বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে থাকে, মাদারিহাট থেকে প্রায় 40 কিলোমিটার ভেতরে 6টা নদী পেরিয়ে যেতে হয়। সেখানে আমরা বাস পরিষেবা চালু করেছি। বর্ষার সময় চালাতে পারি না, জল ওভারফ্লো থাকে, কিন্তু সেই মানুষগুলো দরকার। তারা আলিপুরদুয়ার, মাদারিহাট বা কোচবিহারের সঙ্গে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগের অত্যন্ত জরুরি। আমরা স্টেট ট্রান্সপোর্ট সেখানে চালাচ্ছি। এরকম ইন্টেরিয়র জায়গাগুলোতে আমরা চালাচ্ছি। শিলিগুড়ি, দার্জিলিং এই রুট আমাদের মনোপলি বিজনেস, মানে আমরা ব্যতি রেখে অন্য গাড়িতে মানুষ উঠতে যায় না। তাদের ভাড়া বেশি, অনেক ঝুঁকিপূর্ণ, আমাদের গাড়ি অনেক বেশি কমফোর্ট, ভাড়া কম। সবাই এই মাঝে অনেকেই চেষ্টা করেছে আমাদের গাড়ি ঘোড়াকে বন্ধ করে দেওয়ার, কিন্তু সাধারণ মানুষের ক্রাই যে না, এনবিএসটিসির গাড়ি এই রুটে চালাতেই হবে। তো আমরা প্রায় দিনে শিলিগুড়ি দার্জিলিং রুটে 42টা ট্রিপ দিই আমাদের গাড়িতে। সিকিমে আমাদের পরিষেবা আছে, নেপালে আমাদের পরিষেবা আছে, কাঠমান্ডুতে। এই আন্তর্জাতিক স্তরেও আমরা বিভিন্ন রাজ্যে, অসম, বিহার, ঝাড়খণ্ড, সেই রুটেও আমরা গাড়ি চালাই। আমরা বিস্তৃত করছি, যাতে করে এই এনবিএসটিসি বা পশ্চিমবঙ্গ সরকারের এই পরিবহন ব্যবস্থা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। আচ্ছা, আপনি কোচবিহারের যে ইতিহাস বর্ণনা করলেন, যে স্থাপত্য, আমার মনে হলো যে তাতে মানে কোচবিহার পর্যটন শিল্প একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তো এই পর্যটন শিল্পের ভবিষ্যৎ কি দেখছেন কোচবিহারে? কুচবিহারে পর্যটন ভবিষ্যৎ অনেক বেশি ভায়াবল, কিন্তু চেষ্টা হচ্ছে, আরো বেশি করে প্রচার প্রয়োজন। মানুষ, এই কিছুক্ষণ আগেও মৈনাক যেটা বললো, যে কোচবিহার রাজবাড়ি, মদন মোহন বাড়ি, এর বাইরে কিছু জানে না। কিন্তু কোচবিহার শহরেই প্রায় 140টি হেরিটেজ সাইট
আহ, অধিগ্রহণ করেছে রাজ্য সরকার, সেগুলোকে ডেভেলপ করছে, সেগুলোকে মানুষের সামনে তুলে ধরার প্রয়াস হচ্ছে। এছাড়াও একটু দূরেই আমাদের যে রাজপাট ঢিবি, গোসানিমারি কামতেশ্বরী মন্দির, বানেশ্বর শিব মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, ওদিকে রসিক বিল, রসবতী গন্ডারদের আবাসস্থল হচ্ছে, এবং তারপরেই ডুয়ার্স। এই প্যাকেজ ভাবে যদি ট্যুর করানো যায় তাহলে কিন্তু কোচবিহারের পর্যটন অনেক বেশি আগামী দিনে ফ্লারিশ করবে। এটা নিয়ে পরিকল্পনা চলছে। তবে আমি এটুকু বলি যে সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বেসরকারি উদ্যোগ কিন্তু ভীষণ ভীষণভাবে প্রয়োজন। বিভিন্ন এনজিও কাজ করছে, বিভিন্ন ট্যুরিজম অর্গানাইজেশন গুলো কাজ করছে। আমি মাঝে সাঝে সেগুলোর সঙ্গে বৈঠক করি যে কিভাবে ট্যুরিস্ট সার্কিট গুলোকে ডেভেলপ করানো যায়। আমাদের এখানে দেখবার মতো জায়গা প্রচুর রয়েছে, কিন্তু আমরা সেই সাইট গুলোকে আরো বেশি মানুষের কাছে বিশ্বজনীন করে তুলতে হবে। বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ভার্চুয়াল যুগে, অনলাইনের যুগে এই জায়গাগুলোতে, এই মিডিয়ামগুলোতে সেগুলোকে দেখানো, ট্রান্সপোর্টেশনটাকে ডেভেলপ করা। এবং আমরা এনবিএসটিসি সেই পরিকল্পনা করেছি, এবং আমাদের এখন তো বিমান পরিষেবা কোচবিহারে চালু হয়েছে ছোট হলেও। আর কিছু ট্রেনের ব্যাপ্তি যদি হয়, কিছু বাসের সংখ্যা বাড়ানো যায়, এই জায়গাগুলোকে মানুষের সঙ্গে যদি পরিচিত করানো সম্ভব হয়, কোচবিহার সহ গোটা নর্থ বেঙ্গলে, আলিপুরদুয়ার, ডুয়ার্স অনেক অনেক বেশি ট্যুরিজমের পরিসর রয়েছে। এবং পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, যেটা এই সরকার আসার পর কুচবিহারে তৈরি হয়েছে, তার আগে সেভাবে কিন্তু এই মানুষটি সম্বন্ধে গোটা বাংলার মানুষ অতটা পরিচিতি পায়নি, যেটা অনেক আগে হওয়া উচিত ছিল। এই মানুষটির যে ইতিহাস, অবদান। আমি এই জায়গাটাই কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলে যে কেন এই সেপারেট মুভমেন্ট গুলো দাঁড়া বাঁধে। পঞ্চাননের মতো ব্যক্তিত্ব, মনীষী পঞ্চানন বর্মার মতো ব্যক্তিত্বদেরকেও আমরা তুলে ধরতে সক্ষম হয়নি, বা সরকারের থেকে উদ্যোগ নেওয়া হয়নি। পঞ্চানন বর্মার যে অবদান, মনীষী পঞ্চানন বর্মার, আমরা তো বলি যে তিনি উত্তর পূর্ব ভারতের বিদ্যাসাগর, তিনি উত্তর পূর্ব ভারতের রামমোহন। রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে ভূমিকা গ্রহণ করেছে গোটা বাংলার পরিসরে বা ভারতবর্ষের আঙ্গিকে, উত্তর পূর্ব ভারতে সেই রোল প্লে করেছে মনীষী পঞ্চানন বর্মা নিজে। মনীষী পঞ্চানন বর্মার সেই রাজবংশীদের ক্ষত্রিয় করা, এই ছাত্র আন্দোলন, কিংবা শিক্ষা বিস্তারে তার যে অবদান, নারী শিক্ষা, নারীদেরকে সেলফ ডিফেন্সের জন্য যে যে পদক্ষেপ নেওয়া, জমি সত্ত্ব বা জমির অধিকারের জন্য যে লড়াই, রাজবংশীদের ক্ষত্রিয় করা, আবার তাদেরকে শিডিউল কাস্টের আইনি প্রভিশন নিয়ে আসা, যে দোজ পিপল হু আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, দে আর অলসো শিডিউলড, এই যে তিনি প্রভিশন আনলেন আইনে। তো এই যে কর্মকাণ্ডগুলো, এগুলো কিন্তু অনেক মানুষ জানেন না। তার ব্যাংকিং সেক্টরে, তার জমি আন্দোলনের ক্ষেত্রে, শিক্ষা বিস্তারে, সার্বিকভাবে সমাজ সংস্কারে তার ভূমিকা, এটা কিন্তু সেভাবে আলোচনা হয়নি। এখানে কিন্তু বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক দিয়েছে, তার নামে বিশ্ববিদ্যালয় করল। বিশ্ববিদ্যালয় যখন একটা ব্যক্তির নামে হচ্ছে, সেই ব্যক্তির সম্পর্কে জানবার আগ্রহ মানুষের নিশ্চিতভাবে হচ্ছে। পঞ্চাননকে কিছু কিছু জায়গায় সিলেবাসে নিয়ে আসার ব্যবস্থাপনা করা, তার জন্মদিন, আমরা রবি ঠাকুরের জন্মদিন পালন করছি, নেতাজি পড়ছি, স্বামী বিবেকানন্দ করছি, তাদের অবদান অনেক বেশি, নিশ্চিতভাবে তাদের জন্মদিন পালনের, কিন্তু পঞ্চাননের অবদান কিন্তু অস্বীকার করার জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিলেন যে তার জন্মদিনও ছুটি থাকবে, পালন হবে। এই যে কাজগুলো, সেগুলো কিন্তু অনেক বেশি মানুষকে আকৃষ্ট করেছে, এবং রাজবংশী সমাজের মানুষ বা পিছিয়ে পড়া সমাজের মানুষ এটাকে কিন্তু ভালোভাবে গ্রহণ করেছে, এবং মনীষী পঞ্চানন বর্মার সঙ্গে জানবার আগ্রহ মানুষের হয়েছে। একসময় যখন বাংলা বঙ্গীয় সাহিত্য পরিষদ গঠন হলো বাংলায়, আর রংপুরে তখন পঞ্চানন রংপুর সাহিত্য পরিষদ গঠন করেছে প্যারালেলি। তো তার যে এই যে চিন্তা ভাবনা, তো এটা অনেক 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 বেশি আলোচনা, গবেষণা করার বিষয়, জানার বিষয়। তো সেই জায়গাটার কিন্তু একটা পরিসর তৈরি হয়েছে,
পঞ্চাননকে নিয়ে এখন গবেষণা হচ্ছে পঞ্চানন বর্মাকে নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে। এটা ভালো দিক। এবং এই ইউনিভার্সিটির ভেতর বেশ কিছু কোর্স রয়েছে যেটা আমাদের উত্তরবঙ্গের ছেলে মেয়েদের অনেক ক্ষেত্রে সাহায্য করেছে। সেটা যেমন আমি নিজে যখন নাটক নিয়ে পড়া শুরু করি, আমি উত্তরবঙ্গে সেরকম কোনো বিশ্ববিদ্যালয় হোক, কোথাও আমি সেরকম স্কোপ দেখি। তো সবাই সেটা পারে না এখানে এসে পড়াশোনা করতে, অনেকের সেই স্বপ্নটা অধরা থেকে যায়। তো সেখানে দাঁড়িয়ে নাটক হোক, গান হোক, নাচ হোক, সেটা নিয়ে একটা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে একটা কিছু কোর্স রয়েছে, মানে আমি এটা শুনেছি। না, সে কোচবিহার পঞ্চানন বর্মার বেশ কয়েকটা এই ধরনের ডিপ্লোমা কোর্স রয়েছে। একটা হলো রাজবংশী ভাষার ডিপ্লোমা কোর্স, একটা ভাওয়াইয়া গানের ডিপ্লোমা কোর্স, এবং জার্নালিজমের একটা ডিপ্লোমা কোর্স ওখানে করানো হচ্ছে। এ ধরনের বেশ কিছু ওখানকার সঙ্গে সাযুজ্য রেখে বেশ কিছু কোর্স করানো হয়, এবং বহু ছাত্রছাত্রী সেখানে পড়ছে, জানছে। এবং সব থেকে বড় কথা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে টাই আপ করে সেখানে বিশেষ ক্লাসের ব্যবস্থাপনা করা, সেমিনার করা, এই ধরনের ঘটনাগুলো হচ্ছে, যেটা আমাদের রাজবংশী ভাষা, রাজবংশী সংস্কৃতি বা ওখানকার সংস্কৃতিকে আপগ্রেড করতে সহায়তা করছে। এমনকি জেএনইউতে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে, আমারই ভাতৃপ্রতিম ওখানকার অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর হরিমাধব রায়ের নেতৃত্বে সেখানেও রাজবংশী ভাষার উপর কোর্স করানোর একটা পরিকল্পনা চলছে। আমিও তাকে সাপোর্ট করছি যাতে সেখানে করা যেতে পারে। তাছাড়া তো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ, আমরা নর্থ বেঙ্গলের যে কটি বিশ্ববিদ্যালয় সবকটিতে এই ধরনের কোর্সগুলো করানো, এটা রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং সেই বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছে উপাচার্য, রেজিস্ট্রার, তারাও এই ব্যাপারগুলো উদ্যোগ নিচ্ছে। সম্প্রতি একটা ঘটনা দেখা গেছে, সেটা হচ্ছে পঞ্চানন বর্মার যে মূর্তি স্থাপন করা হয়েছিল, সেটা একদিন সকালবেলা সেই জায়গা থেকে নেই, মানে কেউ ভেঙে ফেলেছে, এবং আপনারা গিয়ে সেটা দেখেছেন। সেটা কুচবিহারের মধ্যেই এমন একটা ঘটনা। এই ঘটনা নিয়ে আপনার কি বক্তব্য? এটার দুটো দিক, মানে আমার মনে হয় কেউ একটা ইচ্ছে করে এ ধরনের একটা আনরেস্ট পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছে। রাজবংশী অরাজবংশীদের মধ্যে একটা লড়াই বাঁধানোর চেষ্টা হতে পারে, বা কেউ কেউ এখান থেকে একটা রাজনৈতিক বেনিফিট পাওয়ার চেষ্টা করতে পারে, সেটা হতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত বিশ্বাস যে কোচবিহারের কোনো মানুষ বা উত্তরবঙ্গের কোনো মানুষ পঞ্চানন বর্মার মূর্তি ভেঙে নিয়ে যাবে, এটা মানসিকভাবে কেউ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আর আজকে যখন একটু আগেই কথা হচ্ছিল যে রাসমেলার যে সম্প্রীতির যে বন্ধন, যে চিত্র, এবং আজকে দাঁড়িয়ে আমরা বারবার দেখেছি কুচবিহার জেলায় ভোটের আগে বা ভোটের পরে অনেক রকম এরকম ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তো সেখানে দাঁড়িয়ে আজকে এত বড় একটা উৎসব, সেই উৎসবের ইতিহাস এবং বর্তমান, এই পুরো সময়টা জুড়ে যে রাজচক্র, সেটা তৈরির পেছনেই একটা দুটো ধর্মের মিলনের একটা গল্প রয়েছে, ঠিক আছে? সেই ইতিহাসকে টেনে নিয়ে আজকের এই বর্তমান সময়ে যে বিভেদ তৈরি হওয়া, এই বিষয়ে এই জায়গাটাই আমরা কিন্তু বোঝাতে চাই যে আমাদের ভারতবর্ষের যে সম্প্রীতি, মানে ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা বাংলাতে তো ভীষণভাবে রয়েছে সম্প্রীতির আবহ, এবং কোচবিহারও কিন্তু বিভিন্ন সময় এই দৃষ্টান্ত স্থাপন করেছেন তার কিছু অ্যাক্টিভিটিসের মাধ্যমে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। তো রাসমেলা আমাদের কাছে, রাসমেলা বা মদনমোহন ঠাকুর বাড়ি, এটা একটা তার বড় উদাহরণ। আমরা কিন্তু মদনমোহন মন্দির বলতে যতটা অভ্যস্ত নেই, মদনমোহন ঠাকুর বাড়ি বলি। বাড়ি অর্থাৎ সেই বাড়িতে যাওয়ার অধিকার সবার আছে। মদনমোহন মন্দিরে হিন্দু, মুসলমান যে কেউ যেতে পারে, ভক্তি ভরে তারা প্রণাম করে, রাসচক্র ঘোরায়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে, কোনো বাছ বিচার নেই। তাই আমরা ওটাকে ঠাকুর বাড়ি বলি। মহারাজারা সেই কনসেপ্ট নিয়ে কিন্তু সেই ঠাকুর বাড়ি তৈরি করেছেন, যে নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের মানুষ নেই, যে কেউ সেখানে যেতে পারবে। এবং সেই কনসেপ্টকে ডেভেলপ করাতে গিয়েই এই রাজচক্র হয়তো সেই কনসেপ্টে এসেছে, এবং সেটাকে তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে এটা মুসলিম পরিবারকে। তারা বংশ পরম্পরায়, আলতাফ মিয়া করতেন, এখন তার ছেলে করছে, তার আগে তার বাবা করতেন, তারা এইভাবে করে আসছে।
এটা একটা আম, বলতে পারেন যে মানুষের সামনে একটা উদাহরণ তৈরি করা যে ধর্মীয় রীতিনীতিতেও এই সাম্প্রদায়িক সম্প্রীতি, মানে আমরা সকলে একসঙ্গে থাকবো, হিন্দু মুসলমান রাজবংশী অরাজবংশী সকলে আমরা এক, এই কনসেপ্টটা তুলে ধরার জন্যই কিন্তু এ ধরনের প্রয়াস যারা তৈরি করেছেন, আমার তো তাই মনে হয়। এবং আজকের দিনে এই কনসেপ্টটা অত্যন্ত জরুরি, যেখানে মানুষে মানুষে ধর্মের ভাবে বিভাজন করবার একটা জোরালো প্রচেষ্টা চলছে। এবং কুচবিহারের রাসমেলা সেই মডেলটাও হতে পারে হ্যাঁ, গোটা বাংলা বা গোটা বাংলার দেশের ক্ষেত্রে কাছে। নিশ্চিতভাবে এই মডেলটাকে সামনে রেখে হুম, এটা আমরা তো আমাদের বক্তৃতায় রাজনৈতিক কর্মসূচিতে এই কথাগুলো বারবার তুলে ধরি যে সম্প্রীতির অনন্য নজির কোথায়, কোচবিহার তার একটা অন্যতম উদাহরণ। আমরা এটা উদাহরণটা কিন্তু বারে বারে তুলি মানুষের সামনে। একটা বিষয় ইতিহাস ঘাটলে জানা যায়, সেটা খুব মানুষ জানতে পেরেছে বা এখন অতটাও চর্চিত নয়, সেটা হচ্ছে গেরিলা যুদ্ধ। এই শব্দটা এটা চর্চিত, কিন্তু তার যে জন্মদাতা, সেই সংগ্রামী বিদ্রোহী চিলা রায় যোদ্ধা, তার ইতিহাস কিন্তু অনেকে জানে না। সেও আমাদের জেলারই মানুষ, কুচবিহার জেলা। দেখুন, চিলারায় সম্পর্কে আমি যখন পড়ি আমি শিহরিত হয়ে যাই। আহ, অনেক ইতিহাসবিদ তারা বলেছে যে সারা বিশ্বে এ যাবৎ যত ওয়ারিয়র্স, আমরা যদি 3জন সেরা ওয়ারিয়র্সকে বেছে নেই তাহলে তারা কারা, মানে সেই হিস্টোরিয়ানরাই বলেছে যে নেপোলিয়ান বোনাপার্টকে যদি আমরা একদম আধুনিক যুগে ধরি, তার আগে শিবাজি, তার আগে চিলারায়। এবং চিলারায় হলেন এমন একজন যোদ্ধা যে এই মুহূর্তে যে গেরিলা যুদ্ধ, যেটা আধুনিক যুদ্ধের সব থেকে বড় একটা বিষয়, তার অন্যতম প্রবর্তকই হলেন বিশ্ববীর চিলারায়। আমরা তাকে বিশ্ববীর চিলারায় বলি। তার আসল নাম শুক্লধ্বজ, মহারাজা নরনারায়ণের ভাই এবং তার প্রধান সেনাপতি ছিলেন, এবং তার আমলেই সব থেকে বেশি কোচবিহার রাজ্যের বিস্তৃত লাভ করে। এবং চিলারায়ের যুদ্ধ এই প্রজন্মেও যে আধুনিক ভারতীয় সেনাদের ট্রেনিং কৌশল সে জানানোর সময় তার নাম উল্লেখ করা হয়, কিন্তু এটা অনালোচিত, তেমন ভাবে ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমাদের অত্যন্ত গর্বের একটা জায়গা এই চিলারায় শুক্লধ্বজ। আমরা সম্প্রতি কোচবিহারে মহারাজা বিশ্ববীর চিলারায়ের একটা মূর্তি স্থাপন করা হয়েছে 64 লক্ষ টাকা ব্যয়ে, ব্রোঞ্জের মূর্তি। এই পশ্চিমবঙ্গে এই প্রথম চিলারায়ের এত বড় মূর্তি স্থাপিত হলো। তো এটা দিয়ে মানুষ জানতে চেষ্টা করবে যে চিলারায় কে। তো চিলারায়ের বীর গাথা আমরা ওই আগে বিভিন্ন কবিতায়, বীর পুরুষ কবিতা বা বিভিন্ন যোদ্ধাদের ছোট ছোট স্টোরি আকারে গল্প পড়ানোতে চিলারায়ের গল্প যদি সন্নিবেশিত করা হয় ছোটদের সিলেবাসে, তারা আরো বেশি আকৃষ্ট হবে চিলারায় সম্পর্কে জানবে বলে আমি মনে করি। আমি প্রস্তাব দেব রাজ্য সরকারকে চিলারায়কে নিয়ে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হোক। এটা উচিত। আচ্ছা, এবার একটু রাজনীতির কথায় আসি। আচ্ছা দাদা, আপনার কি মনে হয় যে উত্তরবঙ্গের পলিটিক্স একটু অবহেলিত? মানে মানে বাদ বাকি পশ্চিমবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে একটু কম গুরুত্ব দেওয়া হয় পলিটিক্সের ক্ষেত্রে? দেখুন, এটা একটা বরাবর এই কথাটা প্রচলিত আছে। আছে বলেই আম, কোথাও একটা অবহেলিত বঞ্চনা, এই জায়গাগুলো থেকেই তো বিভিন্ন সময় বিদ্রোহের আগুন সেখানে গড়ে উঠেছে। বাম জামানায় তো এটা ভীষণভাবে ছিল। এই সময়ে খানিকটা হলেও একটা প্রচেষ্টা জারি রয়েছে যে উম, উত্তরবঙ্গ বা বিভিন্ন সেগমেন্টের মানুষজনকে প্রতিনিধিত্ব করে আনা বা তাদেরকে লিডারশিপে আনা, এই প্রচেষ্টা জারি রয়েছে। এটা ভালো দিক, কিন্তু আরো আরো বেশি করে প্রয়োজন বলে আমরাও মনে করি। আচ্ছা আচ্ছা, আপনাদের উত্তরবঙ্গে যদি আপনার কথাই ধরি, আপনি একদম ধাপে ধাপে বড় হয়েছেন রাজনীতিতে। ছাত্র রাজনীতি, তারপর যুব, হ্যাঁ, তারপর জেলার দায়িত্ব সামলেছেন, হ্যাঁ, তারপর সাংসদ হয়েছেন। তো ধাপে ধাপে আপনার উন্নতিটা আমরা জনগণ দেখতে পেরেছে, সবাই দেখতে পেরেছে। এবার সাম্প্রতিক একটি ঘটনা ঘটেছে আপনাদের উত্তরবঙ্গে, সেটা হচ্ছে অঙ্কিতা অধিকারী।
তিনি হঠাৎ করে তাকে জেলার একটি গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়া হয়, যেখানে তার কিছুদিন আগেই তাকে নিয়ে আপনাদের দল একটু অস্বস্তিতে পড়েছিল। উম, মানে আপনাদের দলের অন্দরই ব্যাপারটাকে নেপোটিজম আখ্যা দেওয়া হয়েছে। তো এই ব্যাপারটাকে আপনি কি চোখে দেখেন? দেখুন, এটা ঠিক অঙ্কিতা অধিকারীকে নিয়ে তো বিভিন্ন বিষয় উঠে এসেছে, এটা তদন্তের আওতায় রয়েছে। তো এ নিয়ে খুব বেশি বলাটা আহ, ঠিক হবে না বলেই আমি মনে করি, যেহেতু এটা সাবজুডিস একটা ম্যাটার। তবে তাকে নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দু এটা আর কারো অজানাই নয়। আহ, আর দল বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন জনকে বিভিন্ন রকম দায়িত্ব দিয়ে থাকে, জেলা স্তরে বা ব্লক স্তরে, সাংগঠনিক আহ, বিভিন্ন চিন্তা ভাবনাকে সামনে রেখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে একটা ছোট দায়িত্ব পেয়েছে। তো সেটা নিয়ে খুব বেশি আলোচনা করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনি পেশায় একজন শিক্ষক। বর্তমানে রাজ্যের শিক্ষকরা রাস্তায় আন্দোলনরত। তো আপনি কি মনে করছেন আপনাদের সময়ে শিক্ষকদের শান্তি ফিরবে? আহ, দেখুন, শিক্ষকদের জন্য সমব্যথী আমরা সকলে। আমি ব্যক্তিগত শিক্ষক হিসেবে, শিক্ষকরা এরকম ভাবে আন্দোলন করছে, রাস্তায় নামতে বাধ্য হচ্ছে, বা তাদের বিভিন্ন সমস্যা হয়েছে, এতগুলো মানুষের চাকরি চলে গেল, এটা আমাকে ভীষণভাবে আহত করে। কিন্তু কেন তাদের চাকরিগুলো, কি বিষয়, সেটা নিয়ে বিভিন্ন মত রয়েছে। একটা তো দুর্নীতির ইস্যু আজকে সকলে অনেকে বলবার চেষ্টা করছে, বা কেউ কেউ এ সংক্রান্ত বিষয়ে তারা কাস্টডিতেও রয়েছে, জেলেও রয়েছে। কিন্তু এটাও ঠিক যে খুব ছোট ছোট কারণেও যখন তখন মামলা করে দেওয়া, ইন্টেনশনালি চাকরিগুলোকে আটকে দেওয়া, বা চাকরিগুলো নিয়ে যাতে জটিলতা সৃষ্টি হয়, কেউ কেউ পলিটিক্যালিও এগুলো করবার চেষ্টা করছে। মামলাগুলোকে অযাচিতভাবে বারবার বারবার মামলায় জেরবার করে দেওয়া হচ্ছে। এটাও কিন্তু একটা বড় কারণ, যে কারণটাকে কেউ কেউ উল্লেখ করতে চাইছে না, কিন্তু এটাও একটা বড় দিক, যে যে কোনো ইস্যুতেই গিয়ে কোর্টে তারা মামলা করছে, অযথা লিটিগেশন নিয়ে আসার চেষ্টা করছে, বা দীর্ঘসূত্রিতা করছে। আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আন্তরিকভাবে চাইছে যে আহ, চাকরি পাক বেকার যুবক যুবতীরা বা যোগ্য শিক্ষকরা, তারা চাকরি বহাল থাকুক, বা তার চাকরি যেভাবেই হোক তারা ফিরে পাক। এই প্রয়াস কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে খুব সদর্থকভাবেই নেওয়া হচ্ছে। আচ্ছা, আচ্ছা, 2026-এর ইলেকশন সামনে। তো আপনি কোচবিহার জেলায় মানে কি মনে করছেন ভবিষ্যৎ কটা আসন পেতে পারে? কোচবিহার রেজাল্ট ভালো হবে। 2019-এর পর কোচবিহারে যে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, বা বিজেপি অনেক বেশি সেখানে গ্রাস করার চেষ্টা করেছে, 2021-এর পরবর্তী সময় থেকে ধীরে ধীরে কিন্তু সেই জায়গাটা অনেকটা আবার ফিরে আসতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের একটা বড় শক্তিশালী ঘাঁটি কোচবিহার বরাবর ছিল। মধ্যিখানে একটা বড় সমস্যা তৈরি হয়েছে 2019 পরবর্তী সময়ে। সেটা অনেক কারণ, বিশেষ করে বিজেপি সে সময় যে অ্যাগ্রেসিভলি, বা একটা হিন্দুত্ব বা একটা মানুষে মানুষে বিভাজন করার সমর্থ হয়েছিল, সেই জায়গায় তারা কিছু বেনিফিটেড হয়েছিল। বিশেষ উত্তরবঙ্গে জনজাতিদের নিয়ে তারা যে পলিটিক্সটা করার চেষ্টা করেছে, সেটাতে তারা কিছু বেনিফিটেড হয়েছে। কিন্তু মানুষ ভুল বুঝতে শুরু করেছে, তারা শুধু তাদেরকে নিয়ে রাজনীতি করছে, আখেরে তাদের জন্য হিতার্থে কোনো কাজ করছে না। ফলে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে কোচবিহারে এবার নির্বাচনে খুব ভালো ফলাফল হবে আচ্ছা, মানে আর আমাদের দলের। বামেদের কোনো সেরকম বামেদের কিছু সম্ভাবনা খুব ক্ষীণ। নেই? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আরেকটা বিতর্কিত প্রশ্ন করছি, সেটা হচ্ছে, আচ্ছা, যদি পরেশ অধিকারীকে মেখলিগঞ্জ বিধানসভার টিকিট দেয়া হয় বা উনি দাঁড়ালো, ধরে নিলাম, তাহলে মানুষ তাকে কেন ভোট দেবে? দেখুন, টিকিট দেওয়া না দেওয়াটা তো এটা দলের সিদ্ধান্ত, এখানে আমাদের কিছু বক্তব্য নেই। আহ, রাজনীতির ভোট অঙ্ক শুধুমাত্র একটা নির্দিষ্ট ইস্যু ভিত্তিক হয় না। ভোটের
অনেক ইস্যু থাকে বা ভোটের পরিসরের অনেক রকম মাল্টি ডাইমেনশনাল অ্যাঙ্গেল থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানুষ ভোটিং করে। তো সেই পার্সপেক্টিভে পরেশ অধিকারীকে নিয়ে দল কি ভাববে সেটা দলের সিদ্ধান্ত। এ নিয়ে আমার কিছু বক্তব্য নেই, কারণ এটা আমাদের একান্তই যে সুপ্রিমো যারা আছে তারাই সিদ্ধান্ত নেয় যে কে কোথায় টিকিট পাবে না পাবে। এবং ভোটিং যে বিষয়টা সেটা হলো দলকে দেখে মানুষ ভোট দেয়। প্রার্থী একটা ফ্যাক্টর, ওয়ান অফ দ্য ফ্যাক্টর, বাট গোটা বিষয় এটা ফ্যাক্টর কিন্তু নয়। ফ্যাক্টর দলের কর্মসূচি কি, দল কি কাজ করেছে, দলের আগামী দিনের পরিকল্পনা কি, রুট ম্যাপ কি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সবটা মিলে কিন্তু মানুষ ভোটিং করে। নির্দিষ্ট একজন ব্যক্তিকে দেখে কিন্তু ভোটিংটা হয় না। ওটা একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর, বাট গোটাটা নয়। তো তাই জন্যে ক্যান্ডিডেচার ফ্যাক্টর হলো, সবটা নয়। তো সেক্ষেত্রে দল কাকে সিদ্ধান্ত নেবে সেটা তো দল সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তো পালন যারা করেছে তিনজন, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ এবং এখন বর্তমান সময়ে উদয়ন গুহ, তিনজনের সময়কালই দেখেছেন। আপনার কি মনে হয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসেবে যে যে দায়িত্বগুলো পালন করা উচিত সেগুলো সঠিকভাবে এবং সবচেয়ে ভালো কে পালন করেছে? দেখুন, তিনজনের তিন রকম স্টেজে তারা দায়িত্ব পেয়েছে। গৌতম দেব একদম ইনিশিয়াল স্টেজে, প্রথম দপ্তর, নতুন দপ্তর, যখন পরিকাঠামো তেমন ভাবে নেই, অনেক বাজেট তুলনামূলক কম, সেই সময় শুরুটা করেছে। তো গৌতম দাকে আমরা দেখেছি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে তিনি ভালো কাজ করেছেন। রবিবাবু যে ফেসটায় পেয়েছেন সেটা আমাদের দলের একদম মধ্য গগন। সেই সময় তিনি শুরুতে খুব ভালো কাজ করেছেন, কিন্তু পরবর্তী সময়ে 19-এর পরে একটা অন্য সেটব্যাক এসেছে। সেক্ষেত্রে কিছুটা সমস্যা বলবো যে, তারপর করোনা সময় আরেকটা ফেস, সো তাকে অনেক ফেস করতে হয়েছে। তো তার কাজের ধরন একরকম ছিল। আর উদয়ন গুহ 1 বছর পরে দায়িত্ব পেয়েছেন, অর্থাৎ 22-এ দায়িত্ব পেয়েছেন, তখন থেকে কাজ করছেন, এখনো সবটা করা হয়ে ওঠেনি। তো এই মুহূর্তে ওভারঅল ভাবে ওইভাবে পার্টিকুলারলি কে ভালো কে মন্দ এই বিচার করা খুব মুশকিল। তবে এটুকু বলতে পারি, সবটাই তো গাইডেন্স বাই গভর্নমেন্ট বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দিশা, তাকে সামনে রেখে, সেই মডেলকে সামনে রেখেই সকলে কাজ করেন। তো সকলেই কাজ করছে, চেষ্টা করছে ডেভেলপমেন্ট করবার এবং সরকারের যে উদ্দেশ্য তাকে বাস্তবায়ন করবার। একদম শেষ দিকে চলে এসেছি, আমি কিছু নাম বলবো, সেই নামগুলোর শুনে আপনাকে 2 লাইন করে বলতে হবে। প্রথমেই নিশীথ প্রামাণিক। দিস ইজ স্টান্টবাজি পলিটিশিয়ান, স্টান্টবাজ। শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষ ভালো বক্তা, কিন্তু আদর্শগত যে বৈপরত্য আমি লক্ষ্য করছি, মার্কসিজম থেকে একদম সেই গেরুয়াপন্থী, আমি মেলাতে পারছি না শঙ্কর ঘোষকে। অশোক ভট্টাচার্য। প্রবীণ বামপন্থী লিডার, উত্তরবঙ্গের বামপন্থীদের অন্যতম একজন মুখ, কাজের সদিচ্ছা ভীষণভাবে ছিল, কিন্তু বামপন্থীদের যে সীমাবদ্ধতা সেটা তাকেও গ্রাস করেছে। সার্বিকভাবে মানুষের হিতার্থে কাজ করতে চাইলেও হয়তো পার্টির অনেক বিধি নিষেধ তাকেও মানতে হয়েছে। দিলীপ ঘোষ। খুব স্ট্রেট ফরওয়ার্ড পলিটিশিয়ান, আমার সঙ্গে দেখা হওয়ার সুযোগ কখনো হয়নি। একটা রথযাত্রা, একটা ইভেন্টে সামান্য সময়ের জন্য পাশে দেখেছিলাম। তবে ওভারঅল দেখে যেটা বলে খুব ঠোঁটকাটা মানুষ। তবে বঙ্গ রাজনীতিতে খুব কালারফুল একজন রাজনীতিবিদ বলে মনে করছি। শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী অযথা বেশি কথা বলছেন ইদানিং, এবং পরিশীলিত সীমাটাকে লঙ্ঘন করছে, যেটা প্রত্যাশা করতে পারিনি শুভেন্দু অধিকারীর কাছে।
এবং বিরোধী দলনেতা হিসেবে যে মার্জিত, রুচিশীল বা ডাইনামিক আমরা বাংলার মানুষ দেখতে অভ্যস্ত, সেই জায়গাটায় কম দেখতে পাচ্ছি, ঘাটতি দেখতে পাচ্ছি। লাস্ট দুজনের নাম বলবো, একজন হচ্ছে মমতা ব্যানার্জি আর একজন অভিষেক ব্যানার্জি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আদর্শ, আমরা তাকে দেখেই পলিটিক্স করি। আহ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের দলের অধিনায়ক, ডাইনামিক লিডার, এবং অনেক বেশি লড়াই করছে দলকে সংগঠিত করতে। দিদি অনেক বেশি সংবেদনশীল, তার মধ্যে মায়া, মমতা, মাতৃসুলভ একটা বিষয় রয়েছে। অভিষেক দা ভীষণভাবে বাস্তববাদী এবং রেজাল্টে বিশ্বাসী। আমরা অনেকবার দেখেছি এটা, ছোট ছোট ক্লিপিংস ভেসে আসে। কখনো দিদি আপনাকে ডেকে নিচ্ছে, কখনো অভিষেক ব্যানার্জি আপনাকে ডেকে নিচ্ছে, এবং বলা হয় যে আপনি উনাদের খুব কাছের একজন। এই সম্পর্কটা কিরকম? কাছের দূরের বিষয় নয়, যেহেতু পলিটিক্স করি, দুবার জেলা সভাপতি ছিলাম, সাংসদ ছিলাম, তাদের সান্নিধ্যে আসার বহুবার সুযোগ হয়েছে। তারা বেশ কিছু দায়িত্ব আমার উপর অনেকবার অর্পণ করেছে। আমি কিছু জায়গায় ভালো পারফর্ম করেছি, কিছু জায়গায় ফেল করেছি। কিন্তু একটা দিক আমি ভীষণভাবে মেনটেন করেছি, সেটা হলো দলের প্রতি লয়ালিটি। এই লয়ালিটিটা হয়তো তাদেরকে মনে হয়েছে যে আমার প্রতি ভরসার জায়গাটা খানিকটা, তো সেটা থেকে হয়তো তারা, কিন্তু কাছের দূরের এই ব্যাপার ভাবে আমি সেভাবে সংজ্ঞায়িত করতে পারবো না। তবে দিদি সকলকে ভালোবাসেন, আমাকেও ভালোবাসেন। একটা বিষয়ে ছোট্ট একটা কথা শুধু শেয়ার করতে চাই, দিদি যে মমত্ববোধটা, সেটা হলো করোনার সময় যখন প্রথম সকালে অনেকে করোনায় আক্রান্ত হচ্ছে, আমরা সেই সময় রাস্তায় নেমে কাজ করছিলাম, মানুষের জন্য খাবার দাবার পৌঁছে দিচ্ছিলাম। তো আমার দুজন সহকর্মী লিডার তারা আক্রান্ত হলেন, আমি তাদের সঙ্গে ঘুরে বেরিয়েছি। তো আমি নিজেকে বাড়িতেই বন্দি করে রেখেছিলাম, নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছিলাম। তো ভয় হচ্ছিল যে আমার হয়তো করোনা হয়ে যাবে, আমি খুব আতঙ্কিত হয়ে পড়ছিলাম। আমি কোনো কারণে দিদিকে একটা মেসেজ করেছি, দিদি লিখেছি শুধু। তৎক্ষণাৎ দিদির ফোন আসে রাতে, হ্যাঁ পার্থ, তোর কিছু হয়েছে নাকি, তুই কি কিছু ফিল করছিস নাকি, তুই একটু বাড়িতে থাক, বেশি বেরোস না। এই যে মমত্ববোধটা আমার অনেক বেশি, নিজেকে মনে হলো যে না, আমি ফিট হয়েই গেলাম, আক্রান্ত হলেও আমার কিছু হবে না। এই যে বিষয়টা, এটা কিন্তু অনেক বেশি টানে। আবার অভিষেকদার মধ্যেও আমরা এই বিষয়গুলো লক্ষ্য করি। সম্প্রতি যখন আমার বাবা মারা যায়, তো আমি খবরটা ওনাকে জানাই মেসেজে, তো উনি কিন্তু রিপ্লাই করে বলেছেন যে তোমার কোনো অসুবিধা হলে তুমি বলো আমাকে, নিশ্চিত থাকো। এই যে বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো আমাদের ভীষণভাবে, আমরা যারা দলে করি, আমাদের এই লিডারশিপদের কাছে এই যে ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি কিন্তু আরো বেশি শ্রদ্ধাশীল করে তোলে তাদের প্রতি। সেই জায়গাটা আমি ফিল করেছি ব্যক্তিগত জীবনে। মানে আপনি আপনাদের দলে মমতা ব্যানার্জির হাত ধরে দলের সূত্রপাত, দলের জার্নি শুরু, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আপনাদের দল এগিয়ে চলেছে। আপনি দুজনকেই খুব কাছ থেকে দেখেছেন। হ্যাঁ, দেখুন, মমতা ব্যানার্জি মানে একটা মুখ, অনেকে একটা বড় অংশ রাজনীতি না বুঝে শুধুমাত্র এই মমতা ব্যানার্জিকে দেখে ভোটটা দেয় বা দিয়েছে বা দলকে ক্ষমতায় এনেছে। এখন অনেক আগামী দিনে যত যাবে দায়িত্বটা অভিষেক ব্যানার্জির কাঁধে চলে যাচ্ছে বা তিনি একটা মুখ হয়ে উঠছে, ভবিষ্যৎটা আপনি কি বুঝতে পারছেন? অভিষেক ব্যানার্জি সেরকম একটা মুখ হয়ে উঠতে পারবে ভবিষ্যতে? দেখুন, দল অনেক বড় হয়েছে এবং এই সময়ে দলে শুধুমাত্র মিটিং মিছিলের এই লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। দল অনেক বেশি এখন কমব্যাট করতে হচ্ছে ভার্চুয়ালি, অনেক বেশি সোশ্যাল মিডিয়া, অনেক বেশি প্রযুক্তিগতভাবে, অনেক বেশি ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড। এই বিষয়গুলো কিন্তু দারুণভাবে ম্যানেজ করছে এবং সংগঠনকে সেভাবে নারিশ করার ক্ষেত্রে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অপরিসীম, গুরুত্বপূর্ণ। আমাদের এই যে মেলবন্ধন, একদিকে জননেত্রী যার পার্সোনাল ক্যারিশমা দলকে অনেক এগিয়ে নিয়ে যায়, আবার টেকনিক্যালি সাউন্ডের এই যে মিশেল, সেটাতে দল বেশি সমৃদ্ধ হচ্ছে। দুজনই এক্ষেত্রে এখন অনবদ্য। অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে এসে আমাদের মগজমারিকে সময় দেওয়ার জন্য। এটা আমরা আজ বুঝলাম যে দক্ষ একজন সাংগঠনিক মানুষ হওয়ার জন্য নিজের মাটি, নিজের মাটির ইতিহাস, নিজের মাটির শিল্প সংস্কৃতি সবটা জানাটা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের পাশে যে মানুষটি রয়েছে, এই মানুষটি কিন্তু সবটা জানে, এবং জানে বলেই তিনি আজকে একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব একদিকে, অন্যদিকে একজন শিক্ষক, এবং আরো নানা রকম সংগঠন তিনি সামলাচ্ছেন সফলতার সাথে। তো আমরা বলতেই পারি ওই প্রথম কথাটার মতোই যে ধোনি কিন্তু 3টে কাপই জিতিয়ে এনেছিল। তো আমরাও আশা রাখছি যে পরবর্তী যে লড়াইগুলো রয়েছে পার্থপ্রতিম রায় ঠিক জিতে আনবে। ধন্যবাদ দাদা, অনেক অনেক